হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিও ফিউচার। আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে পরীক্ষা আসতে চলেছে সেই পরীক্ষারই থার্ড ক্লাস নিয়ে এসেছি। আজকেও একটি প্র্যাকটিস সেট তোমাদের সামনে উপস্থাপন করা হবে এবং সেই প্র্যাকটিস সেটটি মূলত জেনারেল নলেজের উপরেই তৈরি করা হয়েছে। তো চলো আমরা আলোচনায় যাই। প্রথম আমাদের প্রশ্ন রয়েছে ইতিহাস থেকে, যেহেতু জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান থেকে শুরু করে সব ধরনের প্রশ্নই থাকবে। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি ইতিহাস থেকে রয়েছে, রামচরিতমানস কে রচনা করেন? খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব একটি ইম্পর্টেন্ট বই। রামচরিতমানস এটি কে রচনা করেন? সন্ধ্যাকর নন্দী, অপশান বি তুলসীদাস, জয়দেব নাকি বিশাখা দত্ত? তাহলে সঠিক উত্তর কী হবে? রামচরিতমানস রচনা করেন তুলসীদাস। এবার আমরা যদি অন্যগুলোর দিকে তাকাই, অন্য অপশানগুলোর দিকে, সন্ধ্যাকর নন্দী, সন্ধ্যাকর নন্দী তিনি রচনা করেন শুধুমাত্র রামচরিত। রামচরিত বললে হবে সন্ধ্যাকর নন্দী, রামচরিত বললে হবে সন্ধ্যাকর নন্দী, আর রামচরিত মানস বললে হবে তুলসীদাস। জয়দেব রচনা করেন খুব বিখ্যাত একটি গ্রন্থ গীত গোবিন্দ। বিশাখা দত্তের রয়েছে মুদ্রা রাক্ষস। নেক্সট প্রশ্ন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় রয়েছে? আসামে, মেঘালয়ে, সিকিমে নাকি উত্তরাখণ্ডে? তাহলে সঠিক উত্তর হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, এটি রয়েছে আসামে। আমরা যদি একটু কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের দিকে তাকাই, তাহলে এই উদ্যানটি হচ্ছে মূলত একশৃঙ্গ গন্ডার এর একটি কেন্দ্র। এখানে একশৃঙ্গ গন্ডারের জন্যই এই জাতীয় উদ্যানটি বিখ্যাত। এখানে বিশ্বের 2/3 অংশ, বিশ্বের সমগ্র বিশ্বে যা গন্ডার পাওয়া যায় তার 2/3 ভাগ ভারতীয় গন্ডার এখানে বাস করে এবং এটি ইউনেস্কোর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 2006-এ এটিকে টাইগার রিজার্ভ হিসেবেও ঘোষণা করা হয়। এছাড়া এখানে হাতি, বন্য মহিষ, হরিণ ইত্যাদি এখানে রয়েছে। এটি ইস্টার্ন হিমালয়ান যে বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে তারই প্রান্তভাগে অবস্থিত। যদি এখানকার যে গন্ডারের সংখ্যা, একশৃঙ্গ গন্ডারের সংখ্যা যদি দেখা হয়, তাহলে 2018 সালে প্রায় 2613টি কিন্তু এখানে গন্ডার ছিল। যে রাইনো যে সেন্সাস হয়েছিল সেখানে দেখা গেছিলো যে আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে প্রায় 2613টি একশৃঙ্গ গন্ডার রয়েছে। নেক্সট প্রশ্ন, খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? তাহলে বিড়াল নাকি বাঘ, মেছো বিড়াল, একশৃঙ্গ গন্ডার, কোনটি হচ্ছে পশ্চিমবঙ্গের স্টেট অ্যানিম্যাল? পশ্চিমবঙ্গের কিন্তু পশ্চিমবঙ্গের স্টেট অ্যানিম্যাল কোনটি? তাহলে সঠিক উত্তর হবে এখানে মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। এটি একটি ভার্নারেবল স্পিসিস, বিপদ সংকুল প্রজাতি। দিন দিন এর পরিমাণ কমে আসছে এবং আগামী দিনে এর পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমরা যদি রাজ্য পাখির দিকে তাকাই, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি তাহলে হচ্ছে সাদা গলাযুক্ত মাছরাঙা। রাজ্য গাছ ছাতিম গাছ। রাজ্য ফুল শিউলি ফুল, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে শিউলি ফুল। এবং রাজ্য প্রাণী সেটি হচ্ছে ফিশিং ক্যাট বা মেছো বিড়াল, এরকম দেখতে, ঠিক বিড়ালের মতনই একটু বড়। ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? ভালোভাবে প্রশ্নটি দেখবে। ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? ইন্দিরা গান্ধী, দ্রৌপদী মুর্মু, প্রতিভা পাতিল নাকি সুচেতা কৃপালিনী? তাহলে ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম, তাহলে সেটি হচ্ছে প্রতিভা পাটিল। প্রতিভা পাটিল। কিন্তু ইন্দিরা গান্ধী কী ছিলেন? ইন্দিরা গান্ধী ছিলেন ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রথম মহিলা প্রধানমন্ত্রী। দ্রৌপদী মুর্মু ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি কিন্তু নন, প্রথম আদিবাসী শ্রেণীভুক্ত মহিলা রাষ্ট্রপতি। আর যদি সুচেতা কৃপালিনীর দিকে তাকাই, তাহলে তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী এবং তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। সারা ভারতবর্ষের মধ্যে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন সুচেতা কৃপালিনী এবং তিনি উত্তরপ্রদেশ থেকে মুখ্যমন্ত্রী হন।
তাহলে ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম সেটি হচ্ছে প্রতিভা পাটিল। নেক্সট প্রশ্ন, ভারতের গভীরতম বন্দরের নাম কি? ডিপেস্ট পোর্ট। ভারতবর্ষের মধ্যে কোন পোর্ট, সমুদ্র বন্দর, সেটি গভীরতম? বিশাখাপত্তনম, কৃষ্ণপত্তনম, পারাদ্বীপ নাকি জওহরলাল নেহেরু পোর্ট? কোনটি হচ্ছে ভারতবর্ষের গভীরতম বন্দর? তাহলে ভারতবর্ষের গভীরতম বন্দরের নাম হচ্ছে কৃষ্ণপত্তনম, এই যে বন্দর এটি প্রায় 18.5 মিটার গভীর, প্রায় 18.5 মিটার গভীর। আর যদি বিশাখাপত্তনমের দিকে তাকাই তাহলে এটা হচ্ছে 16 মিটার গভীর এবং এটি ভারতবর্ষের পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, খুব বড় একটি বন্দর। এবার যদি আমরা পারাদ্বীপের দিকে যাই তাহলে এটা হচ্ছে পূর্ব উপকূলের একটি গভীর জলের বন্দর। আর জওহরলাল নেহেরু পোর্ট এটি হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম বন্দর। ভারতবর্ষের বৃহত্তম বন্দরের নাম হচ্ছে জওহরলাল নেহেরু পোর্ট। নেক্সট প্রশ্ন, অনিলা দেবী কার ছদ্মনাম? বাংলা সাহিত্য থেকে যে কোনো একটা ছদ্মনাম কিন্তু আসতেই পারে তোমাদের পরীক্ষায়, তাই যে ছদ্মনামগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের জেনে রাখা দরকার। তাহলে এখানে যে প্রশ্নটা রয়েছে যে অনিলা দেবী কার ছদ্মনাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র নাকি বিমল ঘোষ? তাহলে এটি সকলেরই পারবে তোমরা যে অনিলা দেবী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। এবার যদি আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দিকে তাকাই তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত দপ্তর তিনি লিখেছিলেন। তো প্যারীচাঁদ মিত্রর হচ্ছে টেকচাঁদ ঠাকুর। বিমল ঘোষ তার ছদ্মনাম হচ্ছে মৌমাছি। তাহলে অনিলা দেবী এটি ছদ্মনাম কার? সেটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, মোবাইল ফোন কে আবিষ্কার করেন? জন লোগি বেয়ার্ড, চার্লস ব্যাবেজ, রাইট ভ্রাতৃদ্বয় এবং সঙ্গে অপশান ডি রয়েছে মার্টিন কুপার। কে মোবাইল আবিষ্কার করেন? তাহলে মোবাইল আবিষ্কার করেন মার্টিন কুপার। অপশান ডিতে রয়েছে মার্টিন কুপার মোবাইল আবিষ্কার করেন এবং তিনি যে মোবাইলটা আবিষ্কার করেছিলেন ঠিক এরকম দেখতে ছিল। 3 এপ্রিল 1973 সালে মার্টিন কুপার, তিনি ছিলেন একজন আমেরিকার ইঞ্জিনিয়ার, তিনি এই মোবাইল আবিষ্কার করেন এবং প্রথম যে তিনি মোবাইলটা আবিষ্কার করেছিলেন সেটি মোটোরোলা কোম্পানির ছিল। আমরা যদি অন্য অপশানগুলোর দিকে তাকাই, জন লোগি বিয়ার্ড তিনি কে আবিষ্কার করেছেন? তিনি 1926 সালে টেলিভিশন বা টিভি আবিষ্কার করেছিলেন। চার্লস ব্যাবেজ তিনি 19 শতকে কম্পিউটার আবিষ্কার করেছিলেন। রাইট ভ্রাতৃদ্বয় তারা 1903 সালে এরোপ্লেন আবিষ্কার করে, রাইট ভ্রাতৃদ্বয়। নেক্সট প্রশ্ন, ভারতের রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? স্পিকার, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি নাকি রাষ্ট্রপতি? ভারতবর্ষের রাজ্যসভার সভাপতি। তাহলে ভারতবর্ষের রাজ্যসভার সভাপতি হচ্ছে উপরাষ্ট্রপতি। ভারতের রাজ্যসভায় সভাপতিত্ব করেন আমাদের উপরাষ্ট্রপতি এবং বর্তমানে আমাদের উপরাষ্ট্রপতি রয়েছেন ডক্টর জগদীপ ধনখড়, তিনি হচ্ছে রাজ্যসভার সভাপতিত্ব করেন। আর লোকসভা যদি বলতো, লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার। আর এখানে যেহেতু বলেছে রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন, তাহলে সেটি হচ্ছে উপরাষ্ট্রপতি। ভারত পাকিস্তান সীমারেখার নাম কি? র্যাডক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন, ডুরান্ড লাইন, 38 প্যারালাল। কোনটি ভারত পাকিস্তানের সীমারেখা? তাহলে ভারত পাকিস্তানের সীমারেখার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। ভারত পাকিস্তানের সীমারেখার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। এবার যদি অন্য লাইনগুলোর দিকে তাকাই, ম্যাকমোহন লাইন এটি হচ্ছে ভারত চীনের সীমারেখার নাম। ডুরান্ড লাইন ভারত আফগানিস্তান, আর সঙ্গে রয়েছে 38 প্যারালাল, এটা হচ্ছে নর্থ এবং সাউথ কোরিয়া। নর্থ এবং সাউথ কোরিয়ার মধ্যে যে সীমারেখা রয়েছে সেটি হচ্ছে 38 প্যারালাল। এবার আমরা একটু দেখব যে আমরা সাম্প্রতিককালে এই ধরনের সীমারেখা নিয়ে প্রায় নিউজে শুনতে পাই বিভিন্ন রকম বিষয়ে। র্যাডক্লিফ লাইন আর একটি শুনতে পাই, সেটি হচ্ছে এলওসি এটা শুনতে পাই, লাইন অফ কন্ট্রোল। তাহলে কোনটুকু র্যাডক্লিফ লাইন আর কোনটুকু এলওসি আমরা একটু দেখে নিই। তো দেখো, এই হচ্ছে পাকিস্তান, আর পাকিস্তানের সঙ্গে
এই জায়গাটুকু র্যাডক্লিফ ইংরেজ ছিলেন একজন স্বাধীনতার সময়, যেটা তিনি ভাগ করে দিয়ে গেছিলেন। এই জম্মু কাশ্মীর, এই উপরের দিকে রয়েছে জম্মু কাশ্মীর, এই জম্মু কাশ্মীরের সঙ্গে কিন্তু সীমারেখা টানেননি তিনি, ঠিক এই পাঞ্জাবের এই জায়গাটা থেকে নিচের দিক পর্যন্ত, গুজরাটের এতদূর পর্যন্ত, কচ্ছ পর্যন্ত তিনি যে সীমারেখা টেনে গেছিলেন। সেই সঙ্গে বাংলাদেশ, তখন যেহেতু পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশটা, সেই লাইনটাও কিন্তু টেনে গেছিলেন 1947 সালে র্যাডক্লিফ। বুঝতে গেল? অর্থাৎ ভারতবর্ষের এই কচ্ছ থেকে, গুজরাটের এই কচ্ছ থেকে শুরু করে একেবারে পাঞ্জাব পর্যন্ত যে সীমারেখা, সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে যে ভারতবর্ষের সীমারেখা, এই সীমারেখার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। তাহলে এর উপরের দিকটাতে রয়েছে এলওসি। আমরা চলো দেখছি। এই যে এই উপরে জম্মু কাশ্মীরের মধ্যে যেটা ভারতবর্ষের ম্যাপে আমরা দেখি, সেটা কিন্তু ভারতবর্ষের ঠিক অতটা পর্যন্ত জায়গা নেই, সেটা পাকিস্তান অধিগ্রহণ করে নিয়েছে। এই সবুজ অংশটা পুরোটাই পাকিস্তান অধিগ্রহণ করে নিয়েছে, এখানে পাকিস্তানের সেনারা চলে এসছে। এবং বর্তমানে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল, এটাই হচ্ছে এলওসি। ঠিক এই বরাবর ভারত ও পাকিস্তানের যে সীমারেখা বর্তমানে এটাই দাঁড়িয়ে গেছে, এই লাইন অফ কন্ট্রোল। ঠিক আছে, এই অংশটা পুরোটাই পাকিস্তান অধিগ্রহণ করে নিয়েছে, পাকিস্তানের অংশভুক্ত করে নিয়েছে এই অংশটা, সবুজটা। আবার যদি আমরা এই লাল অংশের দিকে তাকাই, এই অংশটা আবার চীন অধিগ্রহণ করে নিয়েছে। চীন অধিগৃহীত যে কাশ্মীরের অংশ, সেটাকে বলা হয় আকসাই চীন। এই দিকটা চীন অধিগ্রহণ করে নিয়েছে, এদিকে চীনের সেনারা চলে এসছে, আর এদিকে পাকিস্তান অধিগ্রহণ করে নিয়েছে, এটা পাকিস্তানের। শুধুমাত্র এই সাদা অংশটুকু ভারতবর্ষের হিসাবে পড়ে আছে। তাহলে বুঝতেই পারলে যে র্যাডক্লিফ লাইন রয়েছে এই যে জায়গাটা, তার নিচের দিকে র্যাডক্লিফ লাইন রয়েছে। কোথা থেকে? তাহলে আমরা যদি চিত্রে দেখি, তাহলে এর ঠিক নিচ থেকে যে লাইনটা নিচের দিকে চলে গেল, সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। আর ঠিক এই জম্মু কাশ্মীরের উপরে যে লাইনটা রয়েছে, এটা কিন্তু র্যাডক্লিফ টেনে যাননি, এটা নিয়েই ঝামেলা। তো এটা হচ্ছে বর্তমানে লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত, এলওসি, এটা নিয়েই বেশি নামে পরিচিত, এলওসি, লাইন অফ কন্ট্রোল। নেক্সট প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, খামসিন কি? এই খামসিন নামটি কি? খামসিন কি একটি হ্রদ, একটি হ্রদের নাম, নাকি একটি পাখির নাম, নাকি একটি বায়ুর নাম, নাকি একটি বইয়ের নাম? খামসিন কি? তাহলে খামসিন, এটির সঠিক উত্তর হচ্ছে এটি একটি স্থানীয় বায়ু, এটি একটি স্থানীয় বায়ু। এই প্রশ্নটি ভূগোলের অন্তর্গত। খামসিন এটি উত্তর আফ্রিকার যে মিশর, এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত একটি উষ্ণ শুষ্ক বায়ু, এই বায়ুটার নাম হচ্ছে খামসিন। তো এই ছিল আজকের আলোচনা। তোমাদের আলোচনা কীরকম লাগলো অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে জানাও। আর যদি তোমরা কী ধরনের ভিডিও চাইছো, আমরা কিন্তু ধীরে ধীরে কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত, ইংরেজি এই সময় বিষয়েরও ভিডিও নিয়ে আসতে চলেছি। তো অবশ্যই যারা গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশান নিচ্ছ, তারা অবশ্যই আমাদের চ্যানেল ফলো করতে পারো। তো আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।